বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন। এখন চারদিক পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। সংস্কার নিয়ে দ্বিতীয় দফায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। আজ সংবিধান, এনসিসি, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা আজকের মধ্যেই সমাপ্তির আশা করছেন তিনি। সকালে সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠক শুরু করার পূর্বে গণমাধ্যমে প্রতিক্রিয়ায় কথা জানান তিনি। বলেন, গত সপ্তাহের বৈঠকে যেসব বিষয়ে কমিশনের সাথে মতানৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐক্যমত্য কমিশনকে জানানো হবে। স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে উল্লেখ করে আজকেই সংস্কার নিয়ে আলোচনা সমাপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশন ভবনে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে আছেন সহকর্মী সিওল আহমেদ। বিস্তারিত জেনে নিচ্ছি তার কাছে। সিওল, এনসিপির প্রতিনিধি দলে কতজন সদস্য রয়েছে? বৈঠকে ঢোকার আগে তাদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা হলে আমাদের জানাবেন। শুভ, আপনি নিশ্চয়ই জানেন যে ঠিক 35 থেকে 40 মিনিট আগে এনসিপির 5 জনের প্রতিনিধি একটি দল, যেটির প্রধান হিসাবে এসেছেন হচ্ছে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তার নেতৃত্বে 5 সদস্যের একটি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শুরু করেছেন। এবং আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের সাথে এখনো পর্যন্ত আসলে কোনো ধরনের কথা হয়নি। আমরা দেখেছি যে তাদের ঠিক 12টায় আসার কথা ছিল, তবে তারা প্রায় 15 থেকে 20 মিনিট দেরিতে প্রবেশ করে এই নির্বাচন কমিশনের অফিসে, এবং এরপরে কিন্তু তারা মিটিংয়ে চলে যান। সেখানে আসলে 5 সদস্যের একটি দল, যেখানে খালেদ সাইফুল্লাহ, জাবিন সহ অন্যান্য আরও 2 জন আছেন, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তত্ত্বাবধানে 5 জনের একটি প্রতিনিধি দল তারা মিটিং শুরু করেছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মিটিংয়ে আসলে আজকে কিন্তু রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আবেদন করা সেটি শেষ দিন, অর্থাৎ 20 এপ্রিল আজকে শেষ দিন। সুতরাং তারা এখনো পর্যন্ত আবেদন করেনি। তারা এই বিষয়ে কথা বলতে এসেছে কোনোভাবে কি আরও 2 মাস এটি বাড়ানো যায় নাকি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই গত 2 থেকে 3 দিন আগে কিন্তু ইসি সচিব যিনি আছেন তার কাছে কিন্তু 2 মাসের একটি সময় বৃদ্ধির জন্য তারা আবেদনও করেছেন এবং তারা কথাও বলেছেন। এছাড়াও কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আজকে এই বৈঠকে উঠে আসবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে নির্বাচন কমিশন গঠন যে আইন, কিংবা এই যে জাতীয় নির্বাচন দল নিবন্ধনের জন্য যে আইন রয়েছে, এছাড়াও জাতীয় নির্বাচনের যে বিভিন্ন দিকগুলো রয়েছে, সেই 3-4টি বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলবেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে শুধুমাত্র এনসিপি না, আরও অন্যান্য যে রাজনৈতিক দল তারা নিবন্ধনের জন্য আবেদন করেছে অলরেডি, তারাও কিন্তু বলছে যে আসলে নিবন্ধনের জন্য আরও 2 মাস সময় বৃদ্ধি করা উচিত। তার একটি বড় কারণ হচ্ছে যে এনসিপি নতুন দল হিসাবে কিংবা নতুন রাজনৈতিক দল হিসাবে তারা খুব একটি সময় পায়নি, এমনটি তারা বারবার বলেছেন। অর্থাৎ যে রাজনৈতিক যে উইংগুলো তৈরি করতে হয় সেই উইংগুলো কিন্তু এখনো পর্যন্ত তারা তৈরি করতে পারেনি। ছাত্র সংগঠনটি তারা তৈরি করেছেন, এছাড়াও কিন্তু শ্রমিক উইং সহ যে অন্যান্য যে আইনজীবী ফোরাম রয়েছে সেগুলো কিন্তু তারা তৈরি করেনি। শুভ, আসলে এই মুহূর্তে তো মিটিং চলছে, মিটিং থেকে বের হওয়ার পরে হয়তোবা তারা আমাদের সাথে কথা বলবেন, তখন আমরা আপনাকে হয়তোবা বিস্তারিত জানাতে পারবো যে আজকে মিটিং আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। শুভ, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। 6 দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের দেশব্যাপী মহাসমাবেশ চলছে, যার অংশ হিসেবে ঢাকায় সমাবেশ চলছে আগারগাঁও মহিলা পলিটেকনিকের সামনে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী ওমর ফারুক। ওমর, মহাসমাবেশ থেকে কি বলছেন পলিটেকনিক শিক্ষার্থীরা আমাদের জানাবেন। আজকে দেশ জুড়ে পলিটেকনিক এবং কারিগরি শিক্ষার্থীরা কিন্তু 6 দফা দাবিতে সমাবেশ করছেন। আজকে এর অংশ হিসেবে আগারগাঁওয়ের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কারিগরি শিক্ষার্থীরা অবস্থান করে তারা তাদের যে দাবি 6 দফা দাবি সেটি তারা জানানোর চেষ্টা করছেন। এবং তারা যেটি বলছেন, গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় যেই তাদের সাথে যে মিটিংটি হয়েছিল সেখানে থেকে কিন্তু আসলে তাদের দাবি পূরণে আসলে কার্যকর কোনো ধরনের আসলে পদক্ষেপ এবং তারা সেটি তারা পায়নি, যার ফলে তারা কিন্তু
কিন্তু আবারও কর্মসূচি দিয়েছেন। এর অংশ হিসেবে আজকে এখানে ঢাকার আশেপাশে থেকে এবং ঢাকার মধ্য থেকে যে প্রায় 20টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং তারা কিছুক্ষণ আগে আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে অর্থাৎ তাদের যদি দাবি আগামী 48 ঘন্টার মধ্যে যদি আদায় না হয় এবং তারা কিন্তু ঢাকা ব্লকেট কর্মসূচি কিন্তু তারা পালন করবেন, তারা যেটা আমাদেরকে জানাচ্ছিলেন। যদি বলে রাখি আসলে তাদের যেই দাবি 6টি দাবি, সেই দাবিগুলোর মধ্যে অন্যতম যেটি দাবি সেটি তারা বলছিলেন যে অর্থাৎ এই যে বৃহৎ যে কারিগরি শিক্ষার্থীরা আছেন তারা আসলে তাদের ডিপ্লোমা শেষ হওয়ার পরে উচ্চশিক্ষার জন্য তাদের কিন্তু একটিমাত্রই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ একটিমাত্র বিশ্ববিদ্যালয় রয়েছে এবং অনেকেই কিন্তু আসলে সেখানে ভর্তি হতে পারে না, যার ফলে অতিরিক্ত খরচ ব্যয় করে প্রাইভেটে তাদের করতে হয় এবং তারা যেটি দাবি করছেন যে অর্থাৎ তাদের যে উচ্চশিক্ষা মানসম্মত উচ্চশিক্ষার জন্য একাধিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তারা জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে অর্থাৎ যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অর্থাৎ ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি যেটি পরিবর্তনের বিষয়টি কিন্তু তারা আজকে এই দাবির আজকের এই সমাবেশ থেকে তারা দাবি জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে অর্থাৎ 30% পদোন্নতির যে কোটা পদ্ধতি রয়েছে সেটি তারা বলছেন যে সেটি দাবি বন্ধ করতে হবে এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি সেটিও তারা বিরোধিতা করছেন এবং তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডে অর্থাৎ এই যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো যে সকল কর্মকর্তা রয়েছেন অর্থাৎ কারিগরি সংশ্লিষ্ট শিক্ষার সাথে জড়িত নয় এমন যারা রয়েছেন তাদেরকে আসলে অপসারণ করে এবং কারিগরি শিক্ষার সাথে সম্পৃক্ত এই ধরনের যারা আছেন তাদেরকে কিন্তু আসলে নিয়োগের ব্যাপারে তারা জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু লাগাতার কর্মসূচি পালন করবেন এবং আগামী 48 ঘন্টার মধ্যে যদি তাদের দাবি আদায় না হয় তারা কিন্তু ঢাকা ব্লকের কর্মসূচির হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। তো এই ছিল আগারগাঁও থেকে সবশেষ। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল হত্যায় জড়িতদের ধরিয়ে দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। সকালে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় জাহিদুল হত্যায় জড়িত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুভান নিয়াজ তুষার ও হৃদয় নিয়াজিকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। দিনে দিনে ছাত্র দলের নেতাকর্মীদের ডিহিউম্যানাইজ করার যে পরিকল্পিত ষড়যন্ত্র, এটা অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো হয় শহীদ পারভেজদের হত্যাকাণ্ডের বৈধতা মাধ্যমে। চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে উপজেলার নোয়াপাড়ার বাগোয়ান গরিবুল্লাহ পাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত মানিকের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন আছে। রাতে নিজ বাড়ির পাশেই তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায় মানিক দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে রাজনীতিতে যোগ দেয়। রাউজানের নোয়াপাড়ায় বালুমহল দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে 5 আগস্টের পর কয়েকটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় এই এলাকায় অন্তত 5 জন নিহত হয়েছে। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। বিচার বিভাগে সীমাবদ্ধতা আছে, তবে সীমাবদ্ধতা মেনে সর্বোচ্চ চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের বিচার বিভাগীয় 50তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বিচারকদের কোনো আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানান। চিন্তা করা যায়, আমাদের সব জায়গায় সীমাবদ্ধতা আছে। গরিব দেশ থাকবে, এটার মধ্যে থেকে বেস্ট পারফরমেন্স কিভাবে বের করা যাবে সেটা বের করতে হবে। কোনো দিন আর্থিক দুর্নীতি করবা না, কোনো অবস্থাতেই না। আল্লাহ তোমার সংসার চালাবে, আল্লাহ তোমাকে সম্মান দিবে, কোনো সমস্যা হয় না। অন্যায় অভিযোগ করার জন্য তো পৃথিবীতে অনেক প্রফেশন ছিল, বিচারকদের এটা করার কোনো স্কোপ নাই, বড় স্কোপ নাই। আওয়ামী লীগের আমলে গুম হওয়া স্বজনদের খোঁজে
মানববন্ধন করেছে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। সকালে হাইকোর্ট মাজার গেটে শতাধিক স্বজন মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, শেখ হাসিনা পতনের ৮ মাস পেরিয়ে গেলেও এখনও চিহ্নিত খুনিদের বিচার হয়নি। অভিযোগ করেন, যারা গুম খুনের মাস্টারমাইন্ড তারা ৫ আগস্টের পরে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছে। যারা তাদের পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। শিগগিরই গুম হওয়া ব্যক্তিদের ফেরত চান স্বজনরা। পরে ৩ দফা দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ নিয়ে স্মারকলিপি দেন তারা। মায়ের ডাকের সংগঠকরা জানালেন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে তারা দিনকে দিন হতাশ হয়ে পড়েছেন। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিলে ছাত্র জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি। শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং থেকে দেশে বছরে প্রায় ১,০০০ কোটি টাকা রাজস্ব আয় হয়। টার্মিনালের সব যন্ত্রপাতি জনগণের টাকায় কেনা। কোনোভাবেই এই টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। চট্টগ্রাম বন্দরের এই টার্মিনালের পাশেই নৌবাহিনীর সদর দপ্তর ও মূল ঘাঁটি হওয়ায় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার শঙ্কাও প্রকাশ করেন শাহজাহান চৌধুরী। সারা বিশ্বের মতো বাংলাদেশেও স্টার সানডে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সকালে দেশের সব চার্চেই বিশেষ খ্রিস্ট যোগ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে ভোরে রাজধানীর স্কুল চার্চে প্রাতকালীন প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দিবসটি ঘিরে প্রতিটি চার্চে সাজ সজ্জা করা হয়। প্রার্থনা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন খ্রিস্টীয়, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সংগঠন দিনটি পালনে নানা কর্মসূচি পালন করে। খ্রিস্ট ভক্তরা পরস্পরের সঙ্গে স্টার সানডের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠ, আশীর্বচন অনুষ্ঠিত হয়। সবশেষ দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আরও প্রায় ১৯,০০০ আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। জাতিসংঘের তথ্য বলছে, ৩০ এপ্রিলের মধ্যে আফগান শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ দেয়া হলেও নির্ধারিত সময়ের আগেই ফিরে গেছেন অন্তত ৮০,০০০ শরণার্থী। তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তান থেকে পালিয়ে আসা অনিবন্ধিত শরণার্থীদের অস্থায়ীভাবে দেশে থাকার অনুমতি দেয় পাকিস্তান সরকার। কিন্তু জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও নাগরিক সেবা বাধাগ্রস্ত হওয়ায় এই শরণার্থীদের আর জায়গা দিতে চায় না শেহবাজ শরীফ প্রশাসন। তালেবান সরকারের তথ্য বলছে, আগামী কয়েক মাসে ২০ লাখের মতো শরণার্থীকে ফেরত পাঠাবে পাকিস্তান। এসব বিষয় নিয়ে আলাপ করতে গেল শনিবার কাবুল সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। করাচির এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বর্তমানে পাকিস্তানে বসবাসকারী আফগানের সংখ্যা প্রায় ৩৫ লাখ। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।